সম্প্রতি মুক্তি পাওয়া লাকি ভাস্কর মুভিটি অনেক অডিয়েন্সের মনে দাগ কেটে গেছে। যারা লাকি ভাস্কর মুভিটি অনেক বেশি পছন্দ করেছেন তারা একবার হলো স্ক্যাম 1992 ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন ভিডিও অবশ্যই দেখবেন, কারণ স্ক্যাম 1992 রাঘব বোয়াল হর্ষাত মেহতার কাছে লাকি ভাস্কর যেন একেবারে চুনোপুঁটি। 90 দশকের মতো সময়ে হর্ষাত মেহতা ছিল শেয়ার মার্কেটের বিগ বুল। ওইরকম সময়ে সে ছিল 14,000 কোটি টাকার মালিক আর ভারতের সরকারকে সব থেকে বেশি পরিমাণ ট্যাক্স পেয়ার। সাধারণ একটা নিম্নবিত্ত থেকে কিভাবে হর্ষাত মেহতা শেয়ার মার্কেটের মাফিয়া হয়ে উঠল আর হর্ষাত মেহতার নামটা শুনতে সবার চোখটা কেন কপালে উঠে যাচ্ছিল, সেটা নিয়ে শেয়ার মার্কেটের জটিল জটিল সব বিষয়গুলো খুবই সহজভাবে আপনাদের সামনে এক্সপ্লেন করব। স্ক্যাম 1992 সালটা ছিল 1992, 22শে এপ্রিল, বোম্বে শহর। সারাত বিল্লারি নামে একজন ব্যাংক কর্মচারী টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার অফিসে সম্প্রতি চাকরিতে নিয়োগপ্রাপ্ত এডিটর সুচিতা দালালের সঙ্গে দেখা করতে আসে। সারাত সুচিতাকে বলে এসবিআইতে 500 কোটি টাকার স্ক্যাম হয়েছে। এত বড় একটা টাকার অ্যামাউন্টের কথা শুনে সুচিতা জানতে চায় স্ক্যামটি কে করেছে। সারাত একটু ঘাবড়ে যেয়ে বলে হর্ষাত মেহতা। হর্ষাত মেহতার নামটা শুনতে সুচিতার চোখটা যেন কপালে উঠে যায়। কে এই হর্ষাত মেহতা, যার নামটাই সবার কাছে এতটা আতঙ্কের? চলুন তার সম্পর্কে একটু জেনে আসি। 1992 সালে হর্ষাত মেহতা ইন্ডিয়ার সরকারকে সব থেকে বেশি পরিমাণ ট্যাক্স দিয়েছিল। 90 দশকের মতো ওইরকম সময়ে হর্ষাত মেহতা 4,000 কোটি টাকার মালিক ছিল, যা বর্তমান সময়ে প্রায় 20,000 কোটি টাকার সমপরিমাণ। তবে হর্ষাতের শুরু থেকে এই পর্যন্ত পৌঁছাতে তার জীবনের পথ চলাটা এতটাও সহজ ছিল না। হর্ষাতের বাবা কাপুরের ব্যবসায় বড় ধরনের লস খাবার পর হর্ষাতের উপর পুরো পরিবারের চাপ এসে পড়ে। হর্ষাত ওই সময় যে ধরনের কাজই পেত সেই কাজে সে লেগে পড়ত। 600 টাকার কেরানির চাকরি থেকে শুরু করে সব ধরনের কাজই সে করেছে। এরই মধ্যে সে তার প্রেমিকা জ্যোতিকে বিয়ে করে ফেলে, ফলে তার দায়িত্ব আরো বেশি বেড়ে যায়। অভাবের সংসারে হর্ষাত তার স্ত্রীকে নিয়ে এক রুমে থাকতো এবং অন্য রুমে তার ভাই আর বাবা মা থাকতো। দিনের পর দিন এই অভাব যেন হর্ষাতের জীবন থেকে যেতেই চাচ্ছিল না। হর্ষাত নিত্যদিনের এই অভাব থেকে মুক্তি পেতে শেয়ার মার্কেটে নামতে চায়। সে তার ভাইয়ের সাথে বিষয়টি শেয়ারও করে, কিন্তু তার ভাই হর্ষাতকে নিষেধ করে, কারণ শেয়ার মার্কেটের বিজনেস এমন একটা বিজনেস যে বিজনেসে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হতেও সময় লাগে না, আবার মুখটা থুবড়ে মাটিতে পড়তেও সময় লাগে না। কিন্তু হর্ষাত তো মনে মনে ঠিক করেই নিয়েছে। তাই পরের দিনে হর্ষাত বোম্বাইয়ের একটা স্টক এক্সচেঞ্জ অফিসে যায়। সে অফিসের বস আম্বালালের সাথে দেখা করে। হর্ষাত আম্বালালকে বলে সে শেয়ার মার্কেটে জবার হিসাবে কাজ করতে চায়। এখানে জবার হচ্ছে শেয়ার মার্কেটের এক ধরনের ইনভেস্টর, যারা ব্রোকারদের শেয়ার ডিলারের কাছে কিনা বেচা করে দেয়। কিন্তু আম্বালাল হর্ষাতের কথায় তেমন একটা পাত্তা দিচ্ছিল না। তবে হর্ষাত অনেক বেশি জোরাজুরি করার কারণে আম্বালাল হর্ষাতের বুদ্ধিমত্তা কতটা শার্প সেটা পরীক্ষা করার জন্য একসাথে অনেকগুলো খাবারের নাম জোরে জোরে বলতে থাকে এবং সেই খাবারগুলো একটা নাম্বারে কল করে অর্ডার করতে বলে, কারণ শেয়ার মার্কেটে শেয়ারগুলোর ক্যালকুলেশন ফিগার খুব দ্রুত বের করতে হয় আর সেগুলো ব্রোকারদেরকে বলতে হয়। এখন একটা সাধারণ মানুষের পক্ষে একসাথে এতগুলো খাবারের নাম এত দ্রুত শোনার পর সেটা মনে রাখা খুব একটা সহজ ব্যাপার নয়। কিন্তু হর্ষাত সেই নাম্বারে ফোন করে সবগুলো খাবারের নামই ঠিকঠাক মতো বলে, শুধুমাত্র একটা খাবারের নাম সে একটু ভুল করে বলে। কিন্তু আম্বালাল হর্ষাতের এই বুদ্ধিমত্তা দেখে তার সিনিয়র জবার আশিসের সাথে তাকে দেখা করতে বলে। পরের দিন হর্ষাত আশিসের সাথে দেখা করলে আশিস শেয়ার মার্কেটের খুঁটিনাটি সবকিছু হর্ষাতকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। আশিস হর্ষাতকে পুরো মাছের বাজারের মতো একটা জায়গায় নিয়ে যেয়ে দাঁড় করিয়ে দেয়, যেখানে হাজার হাজার জবার তাদের শেয়ারগুলো ডিলারের কাছে বিক্রি করছে। প্রথমে হর্ষাত এত হট্টগোলের মধ্যে কিছুটা হকচকিয়ে যায়, তবে আশিস তাকে তার শেয়ারটা বিক্রি করতে বললে সে প্রথম দিনে 25,000 টাকার শেয়ার বিক্রি করে। তবে এখানে তার একটু ভুল হয়ে যায়। হর্ষাত 25,000 টাকার শেয়ার বিক্রি করলেও ডিলারের রিপোর্টে শুধুমাত্র 23,000 টাকার কথাই লেখা ছিল। তাই আম্বালাল হর্ষাতের এই ভুলের জন্য তাকে প্রথমে চাকরি থেকে বের করে দিতে চায়। কিন্তু হর্ষাত বলে পরের বার সে ডাবল প্রফিটে এই লসটা পুষিয়ে দিবে। হর্ষাতের এই কনফিডেন্স দেখে আম্বালাল তাকে আবারও একটা সুযোগ দেয়। আসলে আম্বালাল হর্ষাতের মতো একজন জবারকে হাতছাড়া করতে চাইছিল না, কারণ পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই একদিনে 25,000 টাকা শেয়ার বিক্রি করা একটা জবারের পক্ষে মোটেও সহজ ছিল না। এরপর থেকে হর্ষাত তার কাজে কোমর বেঁধে লেগে পড়ে। 1 বছরের মধ্যেই হর্ষাত জবারদের মধ্যে একজন বেস্ট জবারে পরিণত হয়। এমনকি অন্যান্য জবাররা হর্ষাতের কাছ থেকে প্রফিটেবল শেয়ার কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ত।
একদিন সে আশিসের সাথে চা খেতে খেতে পত্রিকায় নিউজ দেখে প্রিমিয়াম অটো নামে একটা কোম্পানি তাদের অটোর দাম বাড়াতে যাচ্ছে। এক সপ্তাহ ধরে তাদের অটোর শেয়ারগুলো অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। তার মানে এই খবরটা কোম্পানির ভিতরের কেউ লিক করেছে। এটাকে ইনসাইড ট্রেডিং বলা হয়। হার্ষাত এবার চিন্তা করে যদি এমন কাউকে পাওয়া যায় যে কোম্পানির ভিতরের খবরগুলো হার্ষাতকে দিবে, তাহলে শেয়ারের দাম কমুক অথবা বাড়ুক, হার্ষাত তো একদম লালে লাল হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। হার্ষাত আশিসের সাথে কয়েকটা কোম্পানি ঘুরে ঘুরে একটা লোকের সন্ধান পায় যার নাম ছিল ডক্টর সাঠাম। ডক্টর সাঠাম প্রফেশনালি ডক্টর হলেও তার কাজ কিন্তু ছিল অন্য কিছু। সে ছিল ট্রেডিং ইউনিয়নের সব শ্রমিকদের বস। হার্ষাত ডক্টর সাঠামের চেম্বারে যে ডক্টর সাঠামকে একটা অফার দেয়। হার্ষাত বলে প্রিমিয়াম অটো নামে একটা কোম্পানি তাদের অটোর দাম বাড়াতে যাচ্ছে, আর এই খবরটা কোম্পানির ভিতরের কোনো জবারই লিক করেছে। এতে জবারের কোনো লাভ হয়েছে কি? শুধুমাত্র শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেছে তারা এবং ব্রোকাররাই লাভবান হয়েছে। তাই আপনি আমাকে কোম্পানির ভিতরের খবরগুলো দিবেন, আর বিনিময়ে আমি আপনাকে 1% কমিশন দিব, যেখান থেকে জবাররাও কমিশন পাবে। এত লোভনীয় একটা অফারে ডক্টর সাঠাম রাজি হয়ে যায়। এরপর থেকে হার্ষাত ডক্টর সাঠামের সাহায্য নিয়ে যখনই কোনো কোম্পানির নামে খারাপ কোনো নিউজ প্রকাশ হতো, সে সাথে সাথে সে কোম্পানির শেয়ারগুলো পানির দামে কিনে রাখত। পরবর্তীতে সেই কোম্পানির ব্যাপারে যখন ভালো কোনো নিউজ প্রকাশ হতো, সে সাথে সাথে সেই কোম্পানির শেয়ারগুলো চড়া দামে বিক্রি করে দিত, আর সে মুহূর্তের মধ্যে কোটি কোটি টাকা কামিয়ে নিত। এভাবে সে কয়েক বছরের মধ্যে আম্বালালের কোম্পানিকে শূন্য থেকে আকাশে নিয়ে যেয়ে পৌঁছে দেয়। তারপর একদিন সে চিন্তা করে এখান থেকে সে কমিশন তো ঠিকই পাচ্ছে, কমিশনের লাভের অর্ধেকটাই ব্রোকারের কাছে চলে যাচ্ছে। তাই হার্ষাত এবার নিজের একটা ট্রেডিং অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নেয়। এতে করে শেয়ার মার্কেটে ইনভেস্টও তার হবে আর প্রফিটের টাকাটা তারই হবে। এরপরই হার্ষাত তার চাকরিটা ছেড়ে দেয়। এরই মধ্যে সে তার ছোট ভাইকে বিয়েও দিয়ে দেয় এবং থাকার জন্য একটা বাড়ি এবং নতুন একটা গাড়িও কিনে ফেলে। এরপর থেকে হার্ষাত তার ছোট ভাইকে সাথে নিয়ে সে ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেডিং চালিয়ে যায়। এতদিন ধরে হার্ষাত শুধুমাত্র ইনসাইড ট্রেডিং এর মাধ্যমেই প্রফিট করে আসছিল, কিন্তু সে আবার বড় ধরনের একটা গেম খেলার সিদ্ধান্ত নেয়। আলিয়া ফার্মা নামে একটা কোম্পানির শেয়ার খুবই কম দামে কিনে জবারদের মধ্যে গুজব ছড়িয়ে সেই কোম্পানির শেয়ারের দাম সে বাড়াতে চায়। যেহেতু সে জবারদের মধ্যে একজন বেস্ট জবার ছিল, তাই সব জবার তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত। কারণ হার্ষা এতদিন পর্যন্ত যে কোম্পানির শেয়ার তাদেরকে কিনতে বলেছে সেই শেয়ারের দাম হু হু করে বেড়ে গেছে। তাই জবাররা চোখ বন্ধ করে হার্ষার কথায় বিশ্বাস করে নেয়, আর হার্ষা এই বিশ্বাসের বড় রকমের ফায়দা তুলতে থাকে। হার্ষাত এবার আরো বেশি লাভের জন্য স্টক এক্সচেঞ্জের আরো একটি ব্রোকার প্রণব শেট্টির সাথে দেখা করে। প্রণব শেট্টিকে তার সাথে 50% পার্টনারশিপে আলিয়া ফার্মার শেয়ার কিনতে বলে, কিন্তু প্রণব শেট্টি এতে রাজি হয় না। তাই হার্ষাত এবার নিজেই নেমে পড়ে আলিয়া ফার্মার শেয়ার বিক্রি করতে। হার্ষাতের কথায় সব জবাররা আলিয়া ফার্মার কোম্পানির শেয়ার কিনতে শুরু করে। দিন শেষে দেখা যায় আলিয়া ফার্মার শেয়ার 5 রুপি থেকে বেড়ে সোজা 20 রুপিতে যে ঠেকেছে। এটা দেখে সবার চোখ যেন কপালে উঠে যায়। এটা দেখে প্রণব শেট্টিও হার্ষাতের সাথে 50% পার্টনারশিপে আলিয়া ফার্মার শেয়ার কিনতে রাজি হয়ে যায়। সব মিলিয়ে হার্ষাতের ব্রোকার লাইফ বেশ ভালোই চলছিল, কিন্তু এরপরই হার্ষাতের জীবনে আসে বড় রকমের একটা ধাক্কা। প্রতিদিনের মতো সে গাড়ি থেকে নেমে আসতে কেউ একজন চিৎকার করে বলতে থাকে স্টক মার্কেট ক্র্যাশ হয়ে গেছে। হার্ষাত ভিতরে যেতে তার ছোট ভাই আশিন এসে তাকে বলে অজয় কেরিয়া নামের একজন বড় মার্কেট কিং বড় বড় কোম্পানির শেয়ারগুলো ফেক ইনফরমেশন ছড়িয়ে ব্রোকারদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার বিক্রি করেছে, কিন্তু সেই ইনফরমেশন লিক হওয়া মাত্রই কোম্পানির শেয়ারগুলো একদম ধসে গেছে। আর এই খবরটা বাকি ব্রোকারগুলো শোনা মাত্রই তাদের যত শেয়ার ছিল সবগুলো বিক্রি করে দিয়েছে। ফলে স্টক মার্কেটের শেয়ারগুলো একদম নিচের দিকে নেমে গেছে, যার জন্য মার্কেট ক্র্যাশ হয়ে গেছে। 1992 সালে এই স্টক মার্কেট ক্র্যাশের কারণে হার্ষাত আর তার ছোট ভাই আশিনের 10 লাখ টাকা যেন 10 মিনিটের মধ্যে হাওয়া হয়ে যায়। সবকিছু হারিয়ে হার্ষাত তার লাইফের জার্নি যেখান থেকে শুরু করেছিল আবারও ঠিক সেখানেই পৌঁছে যায়। এখান থেকে সে এবার তার জীবনে কিভাবে ঘুরে দাঁড়াবে সেটা জানার জন্য আমরা দ্বিতীয় এপিসোডে দেখতে পাই এত বড় একটা লসের পর হার্ষাতের ফ্যামিলির খুবই বাজে অবস্থা। হার্ষাতের ঋণগুলো শোধ করার জন্য তার বাবা প্রায় তাদের সর্বস্ব বিক্রি করে দিয়েছে। এত ঋণ থাকার জন্য হার্ষাতের ট্রেডিং অ্যাকাউন্টটাও বন্ধ হয়ে গেছে। এর মধ্যে হঠাৎ হার্ষাতের বাবা মারা যায়।
বাবার হঠাৎ মারা যাওয়াতে সবাই অনেক ভেঙে পড়ে। আশিসও চাকরি নিয়ে শ্রীলঙ্কায় চলে যেতে চায়। এরই মধ্যে একজন পুরাতন ব্লগার এসে হারসাতকে বলে তাকে যেন স্টক মার্কেটে কয়েকটা ইনভেস্টমেন্ট করিয়ে দেয়, কারণ হারসাত আজ পর্যন্ত তাকে যতগুলো ইনভেস্টমেন্ট করিয়ে দিয়েছে সবগুলোতেই তার লাভ হয়েছে। এটা শুনে হারসাতের মাথায় নতুন একটা বিজনেসের প্ল্যান আসে। সে চিন্তা করে তার কাছে যেহেতু টাকা নেই, তাই সে স্টক মার্কেটে কনসালটেন্সির বিজনেস শুরু করবে। যেই ভাবা সেই কাজ। সে রীতিমতো তার কোম্পানির নামও ঠিক করে ফেলে। গ্রোমোর কনসালটেন্সির নামে সে একটা কনসালটেন্সি খুলে এবং সেখানে কয়েকটা এমপ্লয়ও রাখে। দুই ভাই মিলে কয়েকটা ইনভেস্টরের কাছে যে তাদেরকে ইনভেস্ট করার জন্য রাজিও করে ফেলে। যেহেতু হারসাত মেহতার মার্কেটে অনেক নাম আছে আর সে ভালো একজন ব্রোকার হওয়ার কারণে তার কোম্পানিতে ইনভেস্ট করার জন্য সবাই রাজিও হয়ে যায়। এর মধ্যে সে তার ট্রেডিং অ্যাকাউন্টটিও সচল করে নেয়। এরপরে আমাদেরকে দেখানো হয় সুচিতা দালালকে, যাকে আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম। সুচিতা দালাল ফরচুন ম্যাগাজিনে ফাইন্যান্সিয়াল রিপোর্টার হিসাবে ইন্টারভিউ দিতে এসেছে। এরপর সে মুম্বাই স্টক মার্কেটের সাংবাদিক হিসাবে জয়েন করে। তারপর সে তার কলিগের সাথে স্টক মার্কেট নিয়ে অনেক রিসার্চ করতে থাকে। সে যখন তার কলিগের সাথে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল, ঠিক তখনই অপর সিঁড়ি দিয়ে হারসাত আর তার ছোট ভাই নেমে আসছিল। হারসাত কি আর জানতো এই মেয়েটাই পরবর্তীতে তার জীবনটা তেজপাতা বানিয়ে ছাড়বে। যাই হোক, হারসাত তার কনসালটেন্সির কোম্পানি থেকে ভালো ইনকাম করছিল। এরপর সে তার কোম্পানিতে পার্টনার হিসাবে ভূষণকেও নিয়ে নেয়। কিন্তু হারসাতের লক্ষ্য ছিল আরো বড়। হারসাত চাইছিল পুরো স্টক মার্কেটের কন্ট্রোলটা তার নিজের হাতের মুঠোয় নিতে। কিন্তু তখনও স্টক মার্কেটের কন্ট্রোল ছিল মানু মুন্দার হাতে। মানু মুন্দা ইচ্ছে করলে স্টক মার্কেটের প্রাইস বাড়িয়ে ফেলতে পারত, আবার ইচ্ছে করলে কমিয়ে ফেলতে পারত। তাই এবার হারসাত মানু মুন্দার প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করতে শুরু করে দেয়। কিন্তু এরপরে হারসাতের জীবনে আরো একটি সমস্যার সম্মুখীন হতে হয়। 31শে অক্টোবর 1984 প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তারই নিজের দেহরক্ষী মেরে ফেলেছে। তাই পরবর্তী প্রধানমন্ত্রী হবে তার ছেলে রাজীব গান্ধী, যে রাজনীতির পর্যন্ত জানে না। প্রধানমন্ত্রীর মারা যাওয়াতে দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে। এই সুযোগের বড় রকমের ফায়দা তুলতে চায় মানু মুন্দ্রা। মানু মুন্দ্রার স্ট্র্যাটেজি ছিল শর্ট সেলিং, অর্থাৎ স্টক মার্কেটের ইনভেস্টররা ব্রোকারদের কাছ থেকে কিছু শেয়ার ধার নিয়ে সেই শেয়ারগুলোকে হাই প্রাইজে বিক্রি করতে পারত। আবার সেই কোম্পানির শেয়ারগুলোর দাম যখন কমে যেত, তখন সেই শেয়ারগুলো কিনে সে ব্রোকারদের কাছে আবার ফিরিয়ে দিত। এতে করে মাঝখান থেকে যে টাকাটা লাভ হতো, সেই টাকা ব্রোকার আর ইনভেস্টররা দুইজন মিলে সমপরিমাণে ভাগ করে নিত। এই পদ্ধতিতে শেয়ারের দাম বাড়ার বদলে কমে গেলে বেশি প্রফিট হতো। যে কাজটাই করত মানু মুন্দ্রা, তাই এদেরকে মার্কেটে বিয়ার বা ভাল্লুক বলা হতো। ঠিক তার উল্টো কাজটা করত হারসাত মেহরা। হারসাত মেহরা কোম্পানির শেয়ারগুলো কেনার মাধ্যমে শেয়ারের দাম বাড়াতো। এদেরকে মার্কেটে বলা হতো বোল বা ষাঁড়। মানু মুন্দ্রা চাইছিল কোন রকমের স্টক মার্কেটের শেয়ারের প্রাইস গুলো যদি নিচের দিকে নামিয়ে ফেলা যায়, তাহলে ব্রোকারদের কাছে যত শেয়ার আছে তারা সবাই তাদের শেয়ারগুলো সেল করে দিবে। আর সময় মতো কোম্পানির শেয়ারগুলোর দাম যখন কমে যাবে, তখন সেই শেয়ারগুলো কম দামে কিনে মানু মুন্দ্রা শর্ট সেলিংটা সম্পূর্ণ করতে পারবে। স্টক মার্কেটের ব্রোকাররা সবাই জানতো স্টক মার্কেটের শেয়ারগুলো নিচের দিকে নেমে যাবে আর স্টক মার্কেট ক্র্যাশ হয়ে যাবে। তুষার হারসাতের কাছে কল করে বলেছিল মানু মুন্দ্রা শেয়ার মার্কেট ক্র্যাশ করতে যাচ্ছে। তাই হারসাত তার শেয়ারগুলো বিক্রি করার বদলে তার ক্লায়েন্টদেরকে ফোন করে করে শেয়ার কিনে নিতে বলে। সবাই ভাবতে থাকে শেয়ার মার্কেট তো ক্র্যাশ করবে, এই লোকটা শেয়ারগুলো বিক্রি করার বদলে কিনতে কেন বলছে। হারসাত সবাইকে গ্যারান্টি দিয়ে বলে, আমি যদি তোমাদের 1 টাকা থেকে 5 টাকা করে দিতে না পারি, তাহলে আমার নাম হারসাত মেহতা নয়। তাই হারসাতের কথায় সবাই আস্থা রেখে শেয়ারগুলো কিনতে শুরু করে। ফলে মানু মুন্দার এই প্ল্যান একদম ভেস্তে যায়। ইন্দিরা গান্ধী মারা যাওয়ার 2 বছরের মধ্যেই হারসাত তার গ্রোমোর কোম্পানি থেকে কোটি কোটি টাকা লাভ করতে সক্ষম হয়। হারসাত তার আরো 3টা কোম্পানিতে প্রচুর টাকা ইনভেস্ট করে রেখেছিল। কিন্তু এই 3টা কোম্পানির মধ্যে স্পেক নামে একটা কোম্পানির মার্কেট প্রাইস ফল করার কারণে হারসাতের কোটি টাকার লসও করতে হয়েছে। আর এই সুযোগের সদ্ব্যবহার করতে চায় মানু মুন্দ্রা। মানু মুন্দ্রা তার লোকদেরকে দিয়ে মার্কেটে হারসাত মেহতার নাম খারাপ করতে চায়। সে তার লোকদেরকে বলে তারা যেন মার্কেটে ফেক নিউজ ছড়ায় হারসাত মেহতার জন্য স্পেক কোম্পানির প্রাইস ফল করেছে। আর এই খবরটা যখন ইনভেস্টররা জানতে পারবে, হারসাতের উপর থেকে তাদের আস্থা উঠে যাবে। ফলে মার্কেটে হারসাতের রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু গোপন ইনফরমারের কাছ থেকে হারসাত সেই তথ্যটা পেয়ে যায় মানু মুন্দ্রা মার্কেটে তার নাম খারাপ করতে চলেছে। তাই হারসাত এবার অন্য চাল চালে। হারসাত তার স্পেক কোম্পানিতে যত ইনভেস্টর ছিল তাদের ইনভেস্টেড টাকা এবং কোম্পানিতে এমপ্লয়ের টাকা সহ সব টাকা সে অগ্রিম দিয়ে দেয়। এতে
এতে করে হাসাতের রেপুটেশনও ঠিক থাকে এবং মার্কেটে তার নাম সর্বত্র ছড়িয়ে যায়। এভাবে সে কোটি টাকা লস খাওয়ার পর নিজের পকেট থেকে টাকা খরচ করে মার্কেটে তার রেপুটেশন ধরে রাখে। আর এবারও মানুমুন্দার প্ল্যানে একদম পানি ঢেলে দেয়। এরপরে মানুমুন্দার হাসাতের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তৃতীয় এপিসোডে দেখা যায় হাসাত এবার যেটা করতে চলেছে তার কাছে তো মানুমুন্দ্রা একটা চুনো পুঁটি মাত্র। হাসাত এবার তার গ্রোমোর কোম্পানির মাধ্যমে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে যায়। এতদিন হাসা একজন ব্রোকারের মাধ্যমে শেয়ার মার্কেটে ইনভেস্ট করত, কিন্তু একজন ব্রোকারের কাছে আর কতই বা টাকা থাকবে। তবে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর কাছে যে পরিমাণ টাকা থাকে তা দিয়ে শেয়ার মার্কেটের পুরো রূপটাই বদলে দেওয়া যাবে। এরপরই হাসাত প্রণব শেট্টির সাথে একটা পার্টিতে যায়। সেই পার্টিতে অজয় কেরিয়ার সাথে তার দেখা হয়ে যায়, যেই অজয় কেরিয়ার জন্য হাসাতের 10 লাখ টাকা লস হয়েছিল আর যার জন্য তাকে পথে বসতে হয়েছিল। হাসাত অজয় কেরিয়ার সাথে একটু বিজনেসের ব্যাপারে কথা বলতে চায় আর তাকে তার একটা বিজনেসের কার্ডও দেয়। কিন্তু অজয় কেরিয়ার কাছে হাসাতের কি কোনো পাত্তা আছে? সে তো মানি মার্কেটের কিং, তাই সে হাসাতের দেওয়া কার্ডটি ফেলে দেয়। এই বিষয়টা হাসাতের কাছে ভীষণ খারাপ লাগে। মানুমুন্দ্রা যেমন শেয়ার মার্কেটের কিং ছিল, ঠিক তেমনই অজয় কেরিয়া হচ্ছে মানি মার্কেটের কিং। মানি মার্কেটটাও শেয়ার মার্কেটের মতো একটা জায়গা। শেয়ার মার্কেটে যদি 1 কোটি টাকার লেনদেন হয় তাহলে মানি মার্কেটে হয় তার 4 গুণ বেশি। এটা শোনার পর হাসাতের এবার বিজনেসের রূপরেখাটাই পাল্টে যায়। সে আবার শেয়ার মার্কেট ছেড়ে মানি মার্কেটের দিকে বেশি আগ্রহ প্রকাশ করে। তাই সে মানি মার্কেট নিয়ে অনেক রিসার্চ শুরু করে। মানি মার্কেটটা কি সেটা আমি আপনাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। একটা সাধারণ মানুষের যেমন লোনের প্রয়োজন হয় আর সেই লোনটা সে ব্যাংক থেকে নেয়, ঠিক তেমনি ব্যাংকেরও লোনের প্রয়োজন হয়। কিন্তু একটা ব্যাংক সরাসরি অন্য একটা ব্যাংকে লোন দিতে পারে না, এটা ইলিগ্যাল। তাই একটা ব্যাংক প্রথমে একটা ব্রোকারের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে, পরবর্তীতে সেই ব্রোকার অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য 10 থেকে 14 দিনের মতো সময় পায়। তারপর সেই টাকাটা আবার অন্য ব্যাংকে ট্রান্সফার করে দেয়। ঠিক একইভাবে যখন ব্যাংকের লোন শোধ করার সময় আসতো তখন সে ব্রোকারের অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংক তার লোন শোধ করে দিত। যদিও এই প্রসেসটা আর একটু বেশি জটিল, তবে আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিলাম। এভাবে একটা ব্রোকারের অ্যাকাউন্টের মাধ্যমে দুইটা ব্যাংকের মধ্যে লেনদেন সম্পূর্ণ হয়। আর ঠিক সেই রকমই ব্রোকার ছিল অজয় কেরিয়া। আর ব্যাংক টু ব্যাংকের মধ্যে লেনদেন সম্পূর্ণ করার জন্য ব্রোকাররাও ব্যাংকের কাছ থেকে খুব ভালো পরিমাণে একটা কমিশন পেত। তাই হাসাত প্রথমে সিটি ব্যাংকের ম্যানেজার তিয়াগির সাথে দেখা করতে যায়, কিন্তু সিটি ব্যাংক অজয় কেরিয়ার মাধ্যমে তাদের লেনদেন সম্পূর্ণ করে থাকে। আর তাছাড়াও হাসাত এই লাইনে একদমই নতুন, তাই সিটি ব্যাংকের ম্যানেজার তাকে রিজেক্ট করে দেয়। সেখান থেকে এবার হাসাত ব্যাংক অফ আমেরিকাতে যায়। সেই ব্যাংকের কোষাগার প্রধান নীরাজ চোপড়ার সাথে দেখা করতে চায়, কিন্তু নীরাজ চোপড়া মাদ্রাজ যাওয়ার কারণে সেদিন ব্যাংকে ছিল না। তাই নীরাজের সাথে দেখা করার জন্য হাসাত একই প্ল্যানে নীরাজের পাশের সিটেরই টিকিট বুক করে। নীরাজের সাথে সে প্লেনের মধ্যে দেখা করে। নীরাজ হাসাতকে জানায় এখানকার সব ব্যাংক সিটি ব্যাংকের উপর ক্ষিপ্ত, কারণ সিটি ব্যাংক মানি মার্কেটে একচেটিয়া ভাবে তাদের ব্যবসা করছে। তাই সিটি ব্যাংকের এই একচেটিয়া ব্যবসাকে ভেঙে দেওয়ার জন্য নীরাজ চোপড়া হাসাতের সাথে হাত মিলায়। এছাড়াও হাসাত গ্রিনলে ব্যাংকেও তাদের দিকে টেনে নিয়ে আসে। এরপর বিভিন্ন ব্যাংকের ম্যানেজারের সাথে মিটিং ফিক্সড করে সবার উদ্দেশ্যে বলে ছোট ছোট ব্যাংককে একত্রিত করে আমরা সিটি ব্যাংকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কিন্তু সিটি ব্যাংকের মতো এমন ব্যাংকের টক্কর দেওয়ার জন্য এতগুলো ব্যাংক যথেষ্ট ছিল না। তাই এবার হাসাত চলে যায় এসবিআই ব্যাংকে। এসবিআই ব্যাংক ও সিটি ব্যাংকের কোমরটা ভেঙে দেওয়ার জন্য হাসাতের সাথে হাত মিলায়। এভাবে দুইটা ব্যাংকের মধ্যে ব্রোকার হয়ে হাসাত বেশ ভালোই কমিশন কামাচ্ছিল। কিন্তু এবারও হাসাতের মাথায় আরো বড় ধরনের একটা প্ল্যান আসে। একটা ব্যাংক ব্রোকার হিসাবে হাসাতের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার পর সেই টাকাটা অন্য ব্যাংকে ট্রান্সফার করার জন্য হাসাত মিনিমাম 14 দিনের মতো সময় পেত। সে চিন্তা করে শুধু শুধু এই টাকাগুলো অ্যাকাউন্টে ফেলে না রেখে এই টাকাগুলো সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে। হাসাত আবারও শেয়ার মার্কেটে ফিরে যেতে চায়, যদিও ব্যাংকের টাকাগুলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করাটা অনেক রিস্কি একটা কাজ ছিল। কোনো রকমে যদি শেয়ার মার্কেট ফল করে তাহলে হাসাত আবারও দেউলিয়া হয়ে যাবে আর ব্যাংকের কাছে তার কোটি কোটি টাকা
টাকার ঋণ হয়ে যাবে। কিন্তু রিস্ক না নিলে জীবনে তো বড় কিছু কখনো করাই যায় না। তাই হার্ষাদ এবার এই রিস্কটাও নেয় আর ব্যাংকের টাকাগুলো সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে শুরু করে। আর হার্ষাদের কাছে যেহেতু এখন টাকার গোডাউন রয়েছে, তাই শেয়ার মার্কেটে সে যে কোনো কোম্পানির শেয়ার উপরের দিকে নিয়ে যাওয়া তার কাছে কোনো ব্যাপারই ছিল না। এভাবেই হার্ষাদ রাতারাতি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে টাকার কুমির হয়ে ওঠে। আর এই বিষয়টা নিয়ে টেনশনে পড়ে যায় সিটি ব্যাংকের ম্যানেজার তিয়াগি এবং অজয় কেরিয়া। যেই অজয় কেরিয়ার কাছে হার্ষাদের কোনো পাত্তাই ছিল না, আজ সেই হার্ষাদই তার ঘুমটা যেন কেড়ে নিয়েছে। হার্ষাদ শেয়ার মার্কেটকে যেন তার হাতের কাঠপুতুল বানিয়ে নেয় আর একই সাথে মানি মার্কেট এবং শেয়ার মার্কেটে সে একচেটিয়া ভাবে রাজত্ব করতে থাকে। আর সবার মুখে মুখে হার্ষাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তাকে সবাই বলতে থাকে স্টক এক্সচেঞ্জ মার্কেটের বিগ বুল। এদিকে হার্ষাদের কাছে মানি মার্কেট থেকে টাকা ইনকাম করার আরো একটি পথ বের হয়ে যায়। স্ট্যানচেক নামক একটা ব্যাংক 200 কোটি টাকার সিকিউরিটি বন্ড কিনে নিবে, কিন্তু হার্ষাদের রাডারে থাকা ব্যাংকগুলোর ভোল্টে 200 কোটি টাকা ছিল না। তাই সে কারাজ ব্যাংকের টার্গেট করে ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করে, কারণ কারাজ ব্যাংকে তখন মন্দা দশা চলছিল। ব্যাংকের ভোল্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার জন্য ব্যাংকের কর্মচারীকেও তারা বেতন দিতে পারছিল না। হার্ষাদ কারাজ ব্যাংকের ম্যানেজারকে প্রস্তাব দেয় কারাজ ব্যাংক যেন স্ট্যানচেক ব্যাংকের নামে 200 কোটি টাকার বিয়ার চেক ইস্যু করে, কিন্তু কারাজ ব্যাংকের ভোল্টে যেহেতু এত কোটি টাকা ছিল না, তাই গ্রিনচেক ব্যাংকের নামে 200 কোটি টাকার ভুয়া বিয়ার চেক ইস্যু করাটা মারাত্মক রিস্কি হবে আর এটা আইনত দণ্ডনীয় অপরাধ। সেজন্য কারাজ ব্যাংকের ম্যানেজার এতে রাজি হচ্ছিল না। কিন্তু হার্ষাদ বলে চেক তো শুধুমাত্র একটা নামমাত্র কাগজ, কারণ 90 দশকে ব্যাংক টু ব্যাংক যত লেনদেন হতো সেগুলোর রেকর্ড শুধুমাত্র কাগজপত্রেই ছিল। অনলাইনের সিস্টেম চালু না থাকার জন্য অনলাইনে এসব ট্রানজাকশনের কোনো রেকর্ডই ছিল না। তাই হার্ষাদ বলে কারাজ ব্যাংক যদি স্ট্যানচেক ব্যাংকের নামে 200 কোটি টাকার বিয়ার চেক ইস্যু করে, তাহলে স্ট্যানচেক ব্যাংক দুইটি ব্যাংকের মধ্যে ব্রোকার অ্যাকাউন্ট হিসাবে হার্ষাদের অ্যাকাউন্টে 200 কোটি টাকা ট্রানজাকশন করে দিবে। আর স্ট্যানচেক ব্যাংকের টাকাগুলো ট্রানজাকশন করার মাঝখানে যে 14 দিনের মতো সময় তারা হাতে পাবে, সেই 14 দিন সময়ের টাকাগুলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করে সেখান থেকে কোটি কোটি টাকা লাভ করতে পারবে। আর গ্রিনচেক ব্যাংকের টাকাগুলো ফিরিয়ে দেওয়ার সময় হলে সেই টাকাগুলো তারা ফিরিয়ে দিতে পারবে। মাঝখান থেকে যে টাকাগুলো তারা শেয়ার মার্কেট থেকে লাভ করবে, সেই টাকা থেকে কিছু টাকা কমিশন কারাজ ব্যাংকেও দিবে। ভাইরে ভাই, হার্ষাদের মাথায় যে কত বুদ্ধি! নিজেদের কাছে 200 কোটি টাকা নেই, কিন্তু তারপরও তারা অন্য ব্যাংকের টাকা দিয়ে সেই ব্যাংকের টাকাগুলো আবার শেয়ার মার্কেটে ইনভেস্ট করে সেখান থেকে আবার লাভ নিচ্ছে, আবার সময় মতো ব্যাংকের টাকাগুলো ব্যাংকে ফেরত দিচ্ছে। একেই বলে মাছের তেল দিয়ে মাছ ভাজা। কারাজ ব্যাংকের অবস্থা যেহেতু খুব একটা ভালো ছিল না, তাই ব্যাংকের ম্যানেজার ব্যাংকের লাভের কথা চিন্তা করে হার্ষাদের এই শর্তে রাজি হয়ে যায়। এরপর থেকে সবগুলো ব্যাংক টু ব্যাংকের মধ্যে এভাবেই লেনদেন সম্পন্ন করত। কিন্তু ইলিগাল কাজ আর কতদিনই বা চাপা থাকবে? কিছুদিনের মধ্যেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 5টি ব্যাংকে দুর্নীতি হচ্ছে সেটার তথ্য পায়, আর সেই 5টি ব্যাংকে ছিল হার্ষাদের আন্ডারে। তাই আরবিআই ঠিক করে গোপনে তারা ব্যাংকগুলোর বিরুদ্ধে তদন্ত করবে। কিন্তু সোর্সের মাধ্যমে এই খবরটা সুচিতা দালালের কানে পৌঁছে যায়। সুচিতা তখন নতুন নতুন টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার অফিসে জয়েন করেছে, তাই তার মাধ্যমে খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে আরবিআই কে বেশ সমস্যায় পড়তে হয়। তাই আরবিআই এই সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য ব্যাংকগুলোর উপরে কয়েকটা গাইডলাইন জারি করে, যেমন একটা ব্যাংক অন্য ব্যাংকের সাথে লেনদেন করার জন্য ব্রোকারের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবে না। তাছাড়াও ব্যাংকগুলোকে মার্কেট ভ্যালুর সাথে সামঞ্জস্য রেখে তাদের ট্রানজাকশনগুলো করতে হবে। ব্যাংকগুলোর উপর এই সকল গাইডলাইন জারি করার জন্য অজয় কেরিয়া সহ আরো বড় বড় যেগুলো ব্রোকার ছিল তাদের ইনকামে একদম পানি ঢেলে পড়ে। কিন্তু হার্ষাদের এতে তেমন কিছুই হয়নি। হার্ষাদ প্রতিটা কঠিন পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করার জন্য তার মাথার মধ্যে অদ্ভুত সব মাস্টার প্ল্যান আসে। প্ল্যান অনুযায়ী এবার সে চলে যায় বিভিন্ন সরকারি কোম্পানিগুলোতে। হার্ষাদ সরকারি কোম্পানিগুলোকে ব্যাংকের মাধ্যমে মানি মার্কেটে ইনভেস্ট করার জন্য রাজি করিয়ে ফেলে। তার কাছে এখন শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য টাকার অফুরন্ত সোর্স চলে এসেছে। হার্ষাদ এই ইনভেস্টের মাধ্যমে সরকারকে তো প্রফিট করেই দিত, তার সাথে সাথে ট্রানজাকশনের সময় তার অ্যাকাউন্টে যে 10 থেকে 14 দিনের মতো টাকা আটকে থাকতো, এই সময়ের মধ্যে সেই টাকাটা হার্ষাদ শেয়ার মার্কেটে ইনভেস্ট করে শেয়ার মার্কেট থেকে কোটি কোটি টাকা কামিয়ে নিত। ফলে হার্ষাদ একাই শেয়ার মার্কেটে রাজত্ব করতে থাকে। হার্ষাদের এক ইশারায় পুরো শেয়ার মার্কেট যেন কাঁপতে থাকে। দেখতে দেখতে হার্ষাদের নিজস্ব সম্পত্তি
সম্পত্তি 14,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। আর সে হয়ে ওঠে 90 দশকের মতো সময়ে ভারতের সরকারকে সব থেকে বেশি পরিমাণ ট্যাক্স প্রদান করা একজন ব্যক্তি। হাসাতের এই সাফল্য দেখে অজয় কেরিয়া, মানু মুন্ডা সহ তার যত প্রতিদ্বন্দ্বী ছিল তাদের কাছে কপাল চাপড়ানো আর হিংসায় জ্বলে পুড়ে মরা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। কিন্তু হাসাতের এই সাফল্য কি পরবর্তীতে সে ধরে রাখতে পারবে, সেটা জানতে 4র্থ নম্বর এপিসোডে দেখা যায় সুচিতা এবার আটঘাট বেঁধে উঠে পড়ে হাসার পিছনে লেগে পড়ে। সুচিতা একটা ব্রোকারের কাছ থেকে জানতে পারে হাসা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য এত বিপুল পরিমাণ টাকার জোগাড় নিয়ে আসতো সরকারি কোম্পানিগুলো থেকে, কিন্তু তাদের কাছে কোনো রকম প্রুক্ত প্রমাণ ছিল না। তাই সুচিতা এবার হাসাতের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য উঠে পড়ে লাগে। ওইদিকে হাসাত তার বিজনেসটাকে আরো বড় করার জন্য পোলো কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করে। সে ম্যানেজারকে প্রস্তাব দেয় পোলো কোম্পানির শেয়ারের প্রাইসটা সে অনেক বেশি বাড়িয়ে দিবে, বিনিময়ে কোম্পানির অর্ধেকটা হাসাতের নামে লিখে দিতে হবে। হাসাতের এই প্রস্তাবে পোলো কোম্পানির ম্যানেজারও রাজি হয়ে যায়। এরপরে হাসাত পোলো কোম্পানির শেয়ারের প্রাইসটা বাড়ানোর জন্য পানির মতো টাকা খরচ করতে থাকে। ফলে পোলো কোম্পানির শেয়ার 5 মাসের মধ্যে 70 থেকে বেড়ে সোজা 230-এ চলে যায়। ওইদিকে হাসাতের প্রতিদ্বন্দ্বী অজয় কেরিয়া সহ সিটি ব্যাংকের ম্যানেজার হাসাতকে উপর থেকে টেনে হিসড়ে নিচে নামানোর জন্য গ্রিনলে ব্যাংকের সাথে ডিল করে। তারা যেন তাদের কাছে থাকা পোলো কোম্পানির শেয়ারটা বিক্রি করে দেয়। এতে করে কিছুটা হলেও পোলো কোম্পানির শেয়ারের প্রাইসটা নিচে নেমে যাবে। ওইদিকে সুচিতা খেয়াল করে হাসাত যেদিনই কোনো কোম্পানির শেয়ার কিনে ঠিক তারপরে সেই কোম্পানির শেয়ারের প্রাইসগুলো বেড়ে যায়। তার মানে হাসাত অবৈধভাবে শেয়ার মার্কেটের প্রাইসগুলো নিজের মতো করে নিয়ন্ত্রণ করে। এই বিষয়টা সুচিতা SEBI এর গভর্নরকে জানায়। SEBI পুরো শেয়ার মার্কেটটা মনিটর করত, কিন্তু হাসাত মেহতা শেয়ার মার্কেটে সবসময় সরকারি কোম্পানিগুলোর নামে ইনভেস্ট করত, কখনো নিজের নামে সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেনি। তাই হাসাতের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ না থাকার কারণে তারাও কোনো পদক্ষেপ নিতে পারে না। এইদিকে হাসাত লক্ষ্য করে পোলো কোম্পানির শেয়ারের প্রাইস 230 থেকে নেমে 208-এ চলে এসেছে। পরবর্তীতে সে অবশ্য জানতে পারে তারই নিজের লোক তারই পিঠে ছুরি মেরেছে। গ্রিনলে ব্যাংকের এই কথাটা জানার পর সে অবশ্য কিছুই বলে না। হাসাত আবারও পোলো কোম্পানির শেয়ারের প্রাইসটা বাড়ানোর জন্য SBI ব্যাংকের সীতারামকে হাত করে। সীতারামের কাছ থেকে কোনো রকম রিসিট এবং ডকুমেন্ট ছাড়াই 500 কোটি টাকার বিয়ার চেক নেয়। এত বড় একটা টাকার অ্যামাউন্ট, তাও আবার কোনো রকম রিসিট এবং ডকুমেন্ট ছাড়াই দিতে সীতারামের কপাল দিয়ে যেন ঘাম ছুটছিল। কিন্তু তারপরও সে নিজের কমিশনের কথা চিন্তা করে হাসাতের ডিলে রাজি হয়ে যায়। আর হাসাত ভুলটা এখানেই করে। তার অতিরিক্ত কনফিডেন্সের জন্য এই ভুলটা থেকে যে তার কামডাউন শুরু হয়ে যায় সেটা সে কুলক্ষণেও টের পায় না। ওইদিকে কিছু এজেন্সি এবং মানু মুন্ডার বিয়ার গ্যাং হাসাতের বিরুদ্ধে অকারণে শেয়ার মার্কেটের প্রাইস বাড়ানোর জন্য তার বিরুদ্ধে তদন্ত করার দাবি জানায়। তাই এই বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য হাসাত নতুন একটা প্ল্যান খাটায়। হাসাত একটা ম্যাগাজিনে হেডলাইন ছাপায়। হেডলাইনটা ছিল হাসাত ইজ দ্য লায়ার। হেডলাইনটা এমন হলো, ভিতরের নিউজটা কিন্তু ছিল একদমই আলাদা। সেখানে লেখা ছিল হাসাত মেহতা মিথ্যা কথা বলে। সে তার ক্লায়েন্টদেরকে যত টাকা প্রফিট দেওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি পরিমাণ প্রফিট দিয়েছে। এই নিউজটার পর চারিদিকে হাসাতের নাম আরো ছড়িয়ে যায় এবং হাসাতের উপর মানুষের বিশ্বাস আর আস্থা আরো বেড়ে যায়। সবাই হাসাতের সাথে কাজ করতে চায়। আর এভাবে সে আবারও নিজের বুদ্ধি খাটিয়ে মার্কেটে তার রিপুটেশনটা ধরে রাখে। এইদিকে সুচিতা হাসাতের বিরুদ্ধে অনেক বড় একটা প্রমাণ পায়। সে তার কলিগকে নিয়ে ভাঙাচোরা পরিত্যক্ত একটা বিল্ডিং এ আসে, যে বিল্ডিংটার নাম ছিল মাজদা ইন্ডাস্ট্রি। কিছুদিন আগে হাসাতে ইন্ডাস্ট্রির নামে শেয়ার মার্কেটে এই ইন্ডাস্ট্রির প্রাইস বিপুল পরিমাণে বাড়িয়ে দিয়েছিল। আর এই ইন্ডাস্ট্রির শেয়ারের প্রাইস বাড়িয়ে সেখান থেকে সে কোটি কোটি টাকা ইনকাম করেছে। অথচ বর্তমানে এই ইন্ডাস্ট্রির কোনো অস্তিত্বই নেই। তাই পরের দিন সকাল হতেই সুচিতা এই নিউজটা পত্রিকায় ছাপিয়ে দেয়। নিউজটা হাসাতের চোখে পড়তে হাসাত সুচিতাকে কমিশন দিয়ে তার নিজের দলে টানার চেষ্টা করে। সুচিতা হাসাতের এই কমিশনটাকে রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। হাসাত একটা ধাক্কা সামলিয়ে উঠতে না উঠতে তার কাছে তার গোপন ইনফরমারের কল আসে। ইনফরমার হাসাতকে জানায় কাল সকাল 8টার মধ্যে ইনকাম ট্যাক্স তার বাসা এবং অফিস রেড করবে। এটা শোনার পরপরই হাসাত তার বাসা এবং অফিস থেকে যত রকমের ইললিগাল ডকুমেন্ট ছিল সবকিছুই সে নষ্ট করে ফেলে। তাই পরের দিন সকালে ইনকাম ট্যাক্স রেড করতে এসে তেমন
কিছুই পায় না, আর সেই জন্য তারা হারসাতের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপও নিতে পারে না। এখন এই রেটের পিছনে কলকাঠিনারা সিটি ব্যাংকের ম্যানেজার তিয়াগী এবং অজয় কেরিয়া হারসাতকে পথে নামানোর প্ল্যানে আবারও ফেল মেরে যায়। এরপর পঞ্চম এপিসোডে আমরা দেখতে পাই ইনকাম ট্যাক্স হারসাতের গ্রোমোর কোম্পানির অ্যাকাউন্টটা সিল করে দিয়েছে, কিন্তু এতে হারসাতের তেমন কিছুই আসে যায় না। ওইদিকে আরবিআই এর গভর্নর শেয়ার মার্কেটের এরকম আকাশচুম্বী প্রাইস বাড়া দেখে খুব চিন্তায় পড়ে যায়। সে খুব ভালোভাবে বুঝতে পারে এর পিছনে হারসাতের হাত রয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় কিছুই করতে পারে না। তাই সে ইনকাম ট্যাক্সের অফিসারের সাথে দেখা করে। ইনকাম ট্যাক্সের অফিসারও জানে তাদের কাছে কোনো প্রমাণ নেই, কারণ তারা সেখানে যাবার আগে হারসাত সকল প্রমাণগুলো নষ্ট করে ফেলেছে। কিন্তু সে জানে এসবিআই ব্যাংকের সাথে যেহেতু হারসাতের অনেক বেশি লেনদেন হয়, তাই এসবিআই ব্যাংকের সাথে হারসাতের ট্রানজাকশনের রেকর্ডটা চেক করলে হয়তো কিছু পাওয়া যাবে। তাই আরবিআই এর গভর্নর হারসাতের সাথে এসবিআই ব্যাংকের লেনদেনের অ্যাকাউন্টটা চেক করতেই তার চোখটা যেন কপালে উঠে যায়, কারণ হারসাত এসবিআই ব্যাংকের সাথে কোটি কোটি টাকার লেনদেন করেছে। তাই আরবিআই এর গভর্নর বুঝতে পারে যদি তারা এসবিআই ব্যাংকে যায় তাহলে তারা জানতে পারবে হারসাত এত কোটি টাকা কি করছে, আর সে নির্দেশ দিয়ে দেয় হারসাতের অ্যাকাউন্টের উপর কড়াভাবে নজরদারি করতে। এটা জানতে পারার পর এসবিআই ব্যাংকের কর্মচারী সীতারাম অনেক টেনশনে পড়ে যায়। সে হারসাতের সাথে দেখা করে সবকিছু খুলে বলে। ইতিমধ্যে হারসাত এসবিআই ব্যাংকের কাছ থেকে গোপন করে কোনো রকম ডকুমেন্ট ছাড়াই 670 কোটি টাকা নিয়েছে। একেই বলে বুঝি চোরের উপর বাটপাড়ি। সীতারাম অনেক ঘাবড়ে যেয়ে হারসাতকে বলে, আপনি যেভাবেই হোক এই টাকার ঝামেলাটা মিটমাট করেন। হারসাত বলে, এই মুহূর্তে আমি 170 কোটি টাকা ম্যানেজ করে দিতে পারবো, আর বাকি 500 কোটি টাকা এখন দিতে পারবো না। তুমি যেভাবেই হোক এই টাকার হিসাবটা সরিয়ে ফেলো। এদিকে সীতারাম হারসাতের কথা মতো ব্যাংকে যাবার পর ব্যাংকের ডকুমেন্ট থেকে বাকি 500 কোটি টাকার হিসাবটা সরিয়ে ফেলে, আর হারসাতের কথা মতো ছুটি নিয়ে পরিবারের সাথে দেখা করতে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, হারসাত 14,000 কোটি টাকার মালিক হয়ে সামান্য 500 কোটি টাকা কেন দিতে পারছে না? আসলে হারসাত তার সমস্ত টাকাগুলো শেয়ারের প্রাইস উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য ইনভেস্ট করে রেখেছে। এখন সেই টাকাগুলো দেওয়ার জন্য তাকে শেয়ারগুলো সেল করে দিতে হবে, কিন্তু সে যদি শেয়ারগুলো সেল করে দেয় তাহলে শেয়ারের প্রাইসটা নিচের দিকে নেমে আসবে, তার সাথে সাথে হারসাতও শেষ হয়ে যাবে। তাই হারসাত কোনোভাবে এতদিনের পরিশ্রমে তিলে তিলে গড়ে তোলা শেয়ার মার্কেটের প্রাইসটাকে কোনোভাবেই নিচের দিকে নামাতে চাইছিল না। তাই তাকে এই টাকাটা শোধ করার জন্য অন্য কোথাও থেকে টাকাটা ম্যানেজ করতে হবে। এরপরে হারসাত চলে যায় আরবিআই এর গভর্নরকে সেটেল করতে, কিন্তু সে সাফ সাফ হারসাতকে না করে দেয়। এরপরে এসবিআই ব্যাংকের ম্যানেজার 2-1 দিন পর ব্যাংকের হিসাব নিকাশ করতে যেয়ে দেখে তাদের ব্যাংকের ভোল থেকে লাখ টাকা নয় বরং 500 কোটি টাকা গায়েব হয়ে গেছে। এখন তারাও বুঝতে পারে এই 500 কোটি টাকা কিভাবে গায়েব হলো সেটা জানতে তাদেরকে সীতারামের সাথে কথা বলতে হবে। তাই তারা সীতারামকে ধরে ব্যাংকে নিয়ে আসে। সীতারামের উপর ভীষণ রেগে যেয়ে জিজ্ঞেস করলে সীতারাম ভয়ে ভয়ে হারসাত মেহতার নাম নেয়। হারসাত মেহতার নামটা শুনে সবার চোখটা যেন কপালে উঠে যায়, কারণ হারসাত মেহতা ব্যাংকের সাথে চিট করেছে। এখন তারা চিন্তা করে যেভাবে হোক হারসাতের কাছ থেকেই 500 কোটি টাকা ফিরিয়ে নিতেই হবে। এরপরই ব্যাংকের ম্যানেজার হারসাতকে ব্যাংকে ডেকে পাঠায়। হারসাত আসলে ব্যাংকের ম্যানেজার বেশ কড়াভাবেই বলে সে যেন যেভাবে হোক এই 500 কোটি টাকা ব্যাংকে ফেরত দেয়। হারসাত ব্যাংকের ম্যানেজারকে বলে তাকে 7 দিনের সময় দিতে। 7 দিন পরে সে টাকার এই ঝামেলাটা সেটেল করে ফেলবে। এদিকে সিটি ব্যাংকের ম্যানেজার তিয়াগী এবং অজয় কেরিয়া এসবিআই ব্যাংকের সাথে হারসাতের প্রতারণার কথা জানতে পারে। তারা এবার চিন্তা করে 500 কোটি টাকা হারসাত তো কোথাও থেকে ম্যানেজ করতে পারবে না, তাকে এই টাকাগুলো জোগাড় করার জন্য তার শেয়ারগুলো সেল করে দিতে হবে। যখনই হারসাত তার শেয়ারগুলো সেল করতে শুরু করবে তখনই তারা মার্কেটে প্যানিক সৃষ্টি করবে এবং বাকি ব্রোকারদেরকেও তাদের শেয়ারগুলো সেল করে দিতে বলবে। এতে করে শেয়ার মার্কেট একদম ডাউন হয়ে যাবে এবং মার্কেট ক্র্যাশ হয়ে যাবে। আর তাছাড়াও এখন শেয়ার মার্কেটে ধর্মঘট চলছে, তাই হারসাতের এত বিগ অ্যামাউন্ট শেয়ার কেনার মতো সে কাউকেই পাবে না। বাধ্য হয়ে হারসাতকে সিটি ব্যাংকের কাছে শেয়ারগুলো বিক্রি করতে আসতে হবে। তাই সিটি ব্যাংকের ম্যানেজার তিয়াগী অপেক্ষা করতে থাকে হারসাত কখন সিটি ব্যাংকের কাছে আসবে তার শেয়ারগুলো বিক্রি করতে। কিন্তু তারা তো কল্পনাও করেনি হারসাতের লিঙ্ক কত দূর পর্যন্ত। হারসাত এবার কল দেয় দিল্লির বিখ্যাত একটা ধর্মগুরুকে। হারসাতের সাথে এই ধর্মগুরুর বেশ ভাব ছিল। সে হারসাতকে ন্যাশনাল হাউজিং ব্যাংকের চেয়ারম্যানের সাথে দেখা করতে বলে, সে তাকে টাকাটা ম্যানেজ করে দিবে। তাই এবার হারসাত ব্যাংকের চেয়ারম্যানের সাথে দেখা করে এবং সে ব্যাংকের কাছ থেকে 500 কোটি টাকার বিয়ার চেক নিয়ে এসে এসবিআই ব্যাংকের ম্যানেজারকে দিয়ে দেয়। এতে ব্যাংকের সাথে হারসাতের ঝামেলাটা সেটেল হয়ে যায়।
বিয়ার চেকগুলো হাতে পাবার পর ব্যাংকের ম্যানেজারের বুক থেকে যেন বিশাল বড় একটা পাথর নেমে গেল। দুপক্ষ আর বেশি ঝামেলা না বাড়িয়ে বিষয়টাকে চেপে যায়। ওইদিকে সিটি ব্যাংকের ম্যানেজার তিয়াগী এবং অজয় কেরিয়াটা জানতে পেরে অবাক হয়ে যায়, কারণ হারসাত কোনো রকম শেয়ার সেল না করে এত কোটি টাকা ম্যানেজ করলো কিভাবে। তাই তারা এবার চিন্তা করে, যেহেতু হারসাত এসবিআই ব্যাংকের সাথে ফ্রড করেছে, তাই এসবিআই ব্যাংকের কাউকে যদি তারা হাত করতে পারে এবং এই খবরটা যদি বাইরে প্রকাশ করতে পারে, তাহলে হারসাত তো ডুববে, সাথে সাথে এসবিআই ব্যাংকেরও নাম খারাপ হবে। তাই তারা এবার কল দেয় এসবিআই ব্যাংকের একজন বিশ্বস্ত কর্মচারীকে। চিনতে পারছেন? এই সেই সারাত বিল্লারি, যাকে আমরা প্রথম এপিসোডেই দেখেছিলাম, যে সুচিতা দালালকে বলেছিল এসবিআই ব্যাংকের সাথে হারসাত মেহরা 500 কোটি টাকার স্ক্যাম করেছে। আর পিছন থেকে কলকাঠি নাড়ছিল সিটি ব্যাংকের ম্যানেজার তিয়াগী, অজয় কেরিয়া সহ বিয়ার গ্যাংয়ের দলবল। এখন এই নিউজটা যদি সুচিতা পত্রিকায় ছাপিয়ে দেয়, তাহলে হারসাত মেহতার রেপুটেশন কি হবে এবং শেয়ার মার্কেট কোন পর্যায়ে যেয়ে দাঁড়াবে, সেটা নিয়ে অস্থির লেভেলের এই ওয়েব সিরিজের বাকি পার্টগুলোর এক্সপ্লেনেশন ভিডিও খুবই অল্প সময়ের মধ্যে আমি এক্সপ্লেন করব। আর সেই ভিডিওর লিঙ্কটা পাবেন প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে। কি ভাবছেন? হারসাত মেহতার খেলা এবার শেষ? খেলা কিন্তু এখনো শেষ হয়নি। তাই বাকি পার্টটা দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং মুভি এক্সপ্লেনেশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।